ছোট বউ মালা বড় বউয়ের পিছু নিল আর লুকিয়ে লুকিয়ে তার উপর নজর রাখতে লাগল। কিছুটা পথ যেতেই সে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল আর দেখল বড় বউ কনক তার চারপাশটা ভালো করে দেখে নিল। তারপর এক ডাইনির রূপ ধারণ করল। বীভৎস তার চেহারা, কদাকার রূপ, দেখলেই গায়ের রক্ত হিম হয়ে যায়। তারপর কনক আবার চলল সামনের দিকে। এ কি দেখছি আমি? এতদিন যাকে দিদি বলে ভাবতাম, সে একটা ডাইনি? এটাই তার আসল রূপ? আমি যে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। সওদাগরও বাড়িতে নেই, আর তাকে বললেও কি সে আমার কথা বিশ্বাস করবে? না না, এভাবে ভেঙে পড়লে চলবে না। এতটা পথ যখন এসেছি, তখন সত্যিটা আমায় জানতেই হবে। আজ যে দৃশ্য দেখলাম, তাতে রোজ রোজ পিছু ধাওয়া করা সম্ভব নয়। যাই, গিয়ে দেখি সে কি করছে। এরপর মালা যে দৃশ্য দেখল তাতে তার গায়ে কাটা দিয়ে উঠল। সে দেখল দূরে একটা ছোট গুহার মুখে বসে আছে সে। এই দিকটা অন্ধকার একটু বেশিই জমাটে। আবছা আলোয় সে দেখল বড় বউ কিসের যেন একটা মাংসের টুকরো খেয়ে চলেছে, আর নিচে ছড়িয়ে আছে বিভিন্ন পশুর কঙ্কাল। সে যে রোজ এখানে আসে তা বুঝতে বাকি রইল না মালার। কি ভয়ঙ্কর দৃশ্য! এই রাক্ষসীটা তাহলে এতদিন ধরে আমাদের বাড়িতে আছে, আর সওদাগর সে কথা টেরও পায়নি? এখন বুঝেছি, সওদাগরের সব ধন সম্পত্তি এই রাক্ষসীটা খেয়ে শেষ করছে। সেই জন্যে আমাকে ওর ঘরে ঢুকতে দেয় না। কিন্তু এখন আমি কি করব? না না, এখানে থাকাটা আর ঠিক হবে না। যা ভাবার বাড়িতে গিয়ে ভাবব। কিছুদিন ধরেই আপনাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। দেখুন, আপনি আমার অনেক বড় উপকার করেছেন। এখনকার দিনে আপনার মতো লোকের সাথে দেখা হওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। কিন্তু এখন আপনাকে আমার আরও একটা উপকার করতে হবে। আপনি এত সংকোচ কেন করছেন বাবু? আপনি বলুন আমায় কি করতে হবে। তাছাড়া এই কত দিনে আপনাকেও আমার ভালো লেগেছে, কিন্তু আমি গরিব মানুষ। আপনাকে দেওয়ার মতো কি আছে আমার কাছে? বাড়ি থেকে বেরোনোর সময় আমার ছোট গিন্নি আবদার করেছিল তার জন্য একটা পাখি নিয়ে যেতে। এমন একটা পাখি যে সব কথা বলতে পারে, সব বুঝতে পারে, আর খাঁচা ছাড়াই পোষ মানবে। আমি এই সব গুণ আপনার পাখির মধ্যে দেখেছি। তাই আপনি যদি আপনার পাখিটা আমায় দেন তাহলে বড় উপকার হতো। আমি আপনাকে তার বদলে একটা মুক্তোর মালা দেব, যাতে আপনি সারা জীবন বসে খেতে পারবেন। ও, এই কথা! তা বেশ, আপনি যখন একে নিয়ে যেতে চাইছেন তখন আমি আর আপত্তি করব না, কারণ আমি জানি ও আপনার কাছে ভালোই থাকবে। তাছাড়া আমি ওর বিশেষ খেল রাখতেও পারি না। নিজেরই দুবেলা খাওয়া জোটে না। এই বেশ ভালো হলো, আমারও উপকার হবে আর আপনারও। তা আপনি কবে যাবেন বাবু? ভাবছি কাল সকাল হলেই বেরিয়ে পড়ব। তোমার কথা খুব মনে পড়বে। তবে একটা কথা ভেবে নিশ্চিতে থাকতে পারব যে আপনার আর কোনো অভাব থাকবে না। দুবেলা দুমুঠো খাওয়ার জন্য এই বৃদ্ধ বয়সে আর মাছ ধরতে যেতে হবে না। কাল সকালে যদি কোনো জাহাজ বন্দরের দিকে যায় তাহলে তাদের সাথে যেতে পারব, আর আপনাকে পৌঁছে চিঠিতে জানিয়ে দেব। বেশ, আমি তাহলে আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। এতটা পথ পাড়ি দেবেন, সঙ্গে কিছু না নিয়ে গেলে চলে নাকি? আমি আপনার জন্য তাই কিছু খাবারের ব্যবস্থা করে রাখব। আপনি এখন ঘুমিয়ে পড়ুন বাবু, কাল সকাল হলেই আপনাকে যে বেরোতে হবে। নিন, আপনি শুয়ে পড়ুন, একটু বিশ্রাম নিন। পরদিন সকাল হতেই সওদাগর আর তার পাখি নিয়ে সমুদ্রপথে পাড়ি দিল। সওদাগর আজ বেশ খুশি। অনেক দিন বাদে সে নিজের বাড়ি ফিরবে। সওদাগরকে দেখে মিঠু বলল, কি হলো সওদাগর মশাই? আজ আপনাকে বেশ খুশি বলে মনে হচ্ছে। অনেক দিন বাদে বাড়ি ফিরছেন বুঝি? আপনার জন্যেও হয়তো একইভাবে আপনার পরিবারের সবাই আপনার জন্যে অপেক্ষা করছে। তুমি ঠিক কথাই বলেছ। আজ অনেক দিন বাদে আবার সেই একই পথেই বাড়ি ফিরছি, তবে একা। আমার সাথীর তো কোনো খবরই পাওয়া গেল না। সেদিন আমিও ভেবেছিলাম আর হয়তো কোনোদিন নিজের বাড়ি ফেরা হবে না, কিন্তু সেই একই পথে আবার বাড়ি ফিরছি।
এর আগেও অনেক দিন বাদে বাড়িতে ফিরেছি, কিন্তু এমন অনুভূতি এর আগে কখনো হয়নি। আচ্ছা, তুমিও তো আমার সাথে যেতে রাজি হয়েছ। এক অজানা অচেনা পথে পাড়ি দিয়ে তোমার কোনো অনুভূতি হচ্ছে না? তুমি তো আর 5টা পাখির মতো নও। তা তোমার কেমন লাগছে এই মহাসমুদ্র পাড়ি দিয়ে? আমি পাখি, আকাশ, বাতাস, সমুদ্রের বুক চিরে উড়তে ভালোবাসি। খাঁচায় বন্দি থাকা আমার স্বভাব নয়। মুক্ত আকাশে ভেসে বেড়াতে আমরা ভালোবাসি। অন্যের ভালোবাসা বুঝতে পারি। প্রকৃতির ভালোবাসা ও বিরক্তি দুটোই আমরা বুঝতে পারি। আমরা মানুষ চিনি। তাই তো তোমার সাথে এক অজানা পথে পাড়ি দিতেও রাজি হয়েছি। সত্যি ভাগ্যের কি অদ্ভুত মিলন। ছোট গিন্নি যখন এমন একটা পাখির কথা বলেছিল, তখন কথাটা রূপকথার গল্পের মতোই মনে হয়েছিল। ভেবেছিলাম বাস্তবে তা সম্ভব নয়, তাই গিন্নিকে নেহাত সান্ত্বনা দিতেই বলেছিলাম। কিন্তু তোমার সাথে এইভাবে দেখা হবে তা কখনো ভাবিনি। দেখবে, তোমার আর আমার ছোট গিন্নির মধ্যে খুব ভাব হবে। তোমাদের চিন্তাধারা একই রকম। কাল রাতের ঘটনার পর থেকে খুব ভয় লাগছে। কি করব বুঝতে পারছি না। সাওদাগার তো বলেছিল সে 1 মাসের মধ্যেই চলে আসবে, কিন্তু এতদিন হয়ে গেল তবুও তার ফেরার কোনো নাম নেই। তবে কি পথে কোনো বিপদ ঘটেছে? না না, এসব আমি কি ভাবছি। তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি, নইলে দিদির খিদে পেলে তবে আর রক্ষী থাকবে না। বলি, একা একা কি বলছিস শুনি? বাড়িতে আরও অনেক কাজ আছে, সেগুলো তো করতে হবে নাকি? কিছুদিন ধরেই দেখছি তোকে একটু অন্যমনস্ক লাগছে। কি হয়েছে তোর? নাকি তলে তলে আমার বিরুদ্ধে কোনো ফন্দি আটা হচ্ছে? তাহলে কিন্তু তার পরিণাম খুব খারাপ হবে। না না, তোমার বিরুদ্ধে ফন্দি কেন আঁটব? আসলে আমি সওদাগরের কথা ভাবছিলাম। 1 মাসের বেশি হয়ে গেল, অথচ মানুষটার ফেরার কোনো নামই নেই। তাই ভাবছিলাম আর কি। বলছি, সওদাগর মশাই কি তোমার কাছে কোনো চিঠি পাঠিয়েছে নাকি? ও তাই বল। না না, আমার কাছে চিঠি কেন পাঠাবে? সওদাগর মশাই তো তোকে সবচেয়ে বেশি ভালোবাসে, পাঠালে তোর কাছে পাঠাবে। এবার শোন, আমি একটু বাইরে যাচ্ছি, একটু পরেই ফিরে আসব। তুই বাড়িতেই থাক, কোথাও যাস না যেন। ফিরে এসে যেন দেখি বাড়ির সব কাজ হয়ে গেছে। দিদি কি আমার কোনো কথা শুনে ফেলল নাকি? তাহলে তো আমার খুব বড় বিপদ। আর যদি নাও শুনে থাকে, তাহলেও আমার উপর যে তার একটু হলেও সন্দেহ জেগেছে তা বেশ বোঝা যাচ্ছে। দিদি এখন বাড়িতে নেই। এই সুযোগে আমি একটা জায়গা থেকে ঘুরে আসি। আমার মন বলছে তিনিই হয়তো কিছু একটা ব্যবস্থা ঠিক করতে পারবে। যাই, এখনই যাই। সওদাগরের অপেক্ষায় থাকাটা আর ঠিক হবে না। এরপর মালা এক সাধুর সাথে দেখা করল, আর তাকে কিছুদিন ধরে ঘটে যাওয়া সব ঘটনার কথা শোনাল। সব শুনে সে বলল, তোর কথা শুনে বেশ বোঝা যাচ্ছে তুই একটা বড় সংকটের মধ্যে আছিস। শুধু তাই নয়, তুই যে তার সব কথা জেনে ফেলেছিস তা যদি সে জানতে পারে, তাহলে সে তোকেও মেরে ফেলবে। তার পথের সবথেকে বড় কাঁটা তুই। তাই তোকে মারতে পারলেই তার আর কোনো বাধা থাকবে না। তোকে এখন খুবই সাবধানে থাকতে হবে। গুণাক্ষরেও যেন সে টের না পায় যে তুই তার সব কথা জেনে ফেলেছিস, তাহলে বিপদ। সে কি? তাহলে আমি এখন কি করব? আপনি আমায় রক্ষা করুন বাবা। আর তা না হলে যে ওই ডাইনিটো আমায় মেরে ফেলব। এই সমস্যার কোনো না কোনো সমাধান ঠিকই আছে। আপনি একটা পথ আমায় বলে দিন বাবা। এখন যে আমার বাড়িতেও কেউ নেই। ভয় পাস না, তোকে একটা কথা বলছি, মন দিয়ে শোন। দিনের বেলা তুই ওর কোনো ক্ষতি করতে পারবি না, আর ও তোকেও কিছু করবে না। তবে রাতের নির্দিষ্ট সময়ে ও যখন ডাইনি রূপ ধারণ করবে, তখন ও যদি চায় তাহলে তোকে মারতে পারবে, আর তুইও ওকে মারতে পারবি। আর তখনই একজনকে মরতেই হবে। কিন্তু ওকে আমি মারব কিভাবে? ও তো আমার থেকে অনেক বেশি শক্তিশালী। ওকে মারা কি অতই সহজ? আমি কি মারতে পারবো ওকে? আর যদি ওকে না মারি, তাহলে ও হয়তো আর কিছুদিনের মধ্যে সওদাগরকেও মেরে ফেলবে। না না, তা হতে দেওয়া যাবে না। আচ্ছা, আপনি বলুন, আমি ওকে কিভাবে মারব? শোন তাহলে, ওকে মারার সঠিক সময় হল মধ্যরাতের পর, যখন ও নিজের পিশাচ রূপ ধারণ করবে।
আর যতক্ষণ সেই রূপে থাকবে কেবলমাত্র সেই সময়টুকুর মধ্যে যদি কেউ ওকে আগুনে দগ্ধ করতে পারে তাহলেই ও সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তাছাড়া আর কোনো উপায় আমার জানা নেই। বেশ, তাহলে তাই হবে। সঠিক সময় আর সুযোগ পেলে কাজটা সেরে ফেলতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন তবে আসি। বাড়িতে অনেক কাজ ফেলে এসেছি, আবার পরে আসব। যা মা যা, আমার আশীর্বাদ তোর সাথে থাকবে। তবে যা বললাম মাথায় রাখিস, কাজটা মোটেই সাধারণ নই, তাই তোকে এখন সবসময় সাবধানে থাকতে হবে। এবার যা, বাড়ি ফিরে যা। বাড়ি ফিরে মালা দেখল সওদাগর বাড়ি ফিরে এসেছে। মালাকে দেখে সওদাগর বলল, বলি, তোমরা সব কোথায় গিয়েছিলে বলো তো? বাড়িতে কেউ নেই, তুমি নেই, বড় গিন্নি নেই। কি হলো ছোট গিন্নি, তোমার মুখটা এমন কেন লাগছে? এতদিন বাদে আমি এসেছি, তাতে তোমার আনন্দ হচ্ছে না বুঝি? এই দেখো, তোমার জন্য তোমার পছন্দ মতো একটা সুন্দর পাখি নিয়ে এসেছি। এই পাখি তোমার সব কথা বুঝতে পারবে, সব কথা বলতে পারবে, আর তোমার সাথে বন্ধুর মতোই থাকবে। আমি ঠিক আছি, কিন্তু বাড়ির পরিবেশ আপনি যাওয়ার পর থেকেই কিচ্ছু ঠিক নেই। আপনি যাওয়ার আগে থেকেই ঠিক ছিল না, কিন্তু আপনি তা বুঝতে পারেননি। যাই হোক, ভালো হয়েছে দিদি এখন বাড়িতে নেই। আপনি এক কাজ করুন, আপনি আজ এই বাড়িতেই লুকিয়ে থাকুন, আর দিদি যেন আপনার ফেরার খবর না জানতে পারে। আপনি যান, আমার ঘরে গিয়ে লুকিয়ে থাকুন, আর তা না হলে দিদি আপনাকে দেখে ফেললেই বিপদ। এসব তুমি কি বলছো গিন্নি? নিজের বাড়িতে লুকিয়ে থাকব কেন? আর বড় গিন্নি আমায় দেখে ফেললে কি ক্ষতিই বা হবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে সই আপনাকে কিছু দেখাতে চাইছে সওদাগর মশাই। আমার মনে হয় সইয়ের কথা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। চলুন, আমরা সইয়ের কথা মতো তার ঘরে লুকিয়ে থাকি। বাকি কথা না হয় পরে শোনা যাবে। বেশ, তোমরা দুজনে যখন বলছো তখন তাই হোক। ভেবেছিলাম বাড়ি ফিরে অনেক আনন্দ করব, কিন্তু সেই পরিবেশ আর পরিস্থিতি কোনোটাই যে আর নেই তা বেশ বুঝতে পারছি। সেদিন রাতে মালা বাড়ির সব কাজ ছেড়ে নিজের ঘরে ঢুকল। বড় বউ জানতেই পারল না সওদাগর বাড়ি ফিরেছে। মালাকে ঘরে ঢুকতে দেখে সে বলল, এবার একটু খোলসা করে বলো তো ছোট গিন্নি, তুমি আমায় লুকিয়ে থাকতে কেন বললে? আর বড় গিন্নিও আজ তোমার সাথে অমন খারাপ ব্যবহার করল কেন? সে তো তোমায় নিজের বোনের মতোই ভালোবাসত। ক্ষমা করবেন সওদাগর মশাই, আপনি যাকে এতদিন ধরে বড়গিন্নি ভেবে আসছেন সে আসলে একটা ডাইনি। রোজ মধ্যরাতে এসে জঙ্গলের একটা গুহায় যায়, আর সেখানে গিয়ে এসে তার খিদে মেটায়। আপনি এতদিন তাকে যত সোনা গয়না দিয়েছেন তা সবই বিক্রি করে নিজের ক্ষুধা মিটিয়েছে। আর আপনি যেদিন তার আসল রূপের কথা জানতে পারবেন সেদিন আপনাকেও ও খেয়ে ফেলবে। এসব তুমি কি বলছো গিন্নি? সে আমার বড় গিন্নি, এতদিন ধরে তার সাথে সংসার করছি, আর আমার তাকে চিনতে এত বড় ভুল হবে? না না, অনেক হয়েছে, তোমার কথা আর শুনব না। তখন থেকেই দেখছি বড় গিন্নির নামে তুমি যা খুশি তাই বলে চলেছ। আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না, আর তাই আমি আপনাকে প্রমাণ দেওয়ার জন্যই আমার ঘরে লুকিয়ে থাকতে বলেছিলাম। আর একটু পরেই আপনার বড়গিন্ন বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে জঙ্গলের দিকে যাবে, আর ঠিক তখনই আমরাও তার পুছু নেব। তারপর যা ঘটবে তা না হয় নিজের চোখেই দেখবেন। বেশ, এই শেষবারের মতো তোমার কথা শুনছি, কিন্তু যদি তোমার কথা মিথ্যে হয় তাহলে তোমায় মিথ্যে কথা বলার জন্য শাস্তি পেতে হবে, আর বড় গিন্নির পা ধরে তোমায় ক্ষমা চাইতে হবে, এই বলে রাখলাম। কথা শেষ হতে না হতেই তারা দেখল জানালা দিয়ে দেখা যাচ্ছে বড়গিন্নি খুব সাবধানে জঙ্গলের দিকে যাচ্ছে। তাকে দেখে সওদাগর ভারী অবাক হল। তাহলে কি মালার বলা কথাই সত্যি? ওই দেখুন, বড়দি কাউকে কিছু না বলে জঙ্গলের দিকে যাচ্ছে। এত রাতে কোনো বাড়ির বউ কি জঙ্গলে যায়? আগেও দিদি ঠিক একইভাবেই জঙ্গলে যেত, যখন আপনি ঘুমিয়ে থাকতেন। এবার চলুন আপনাকে বাকি দৃশ্যটা দেখাচ্ছি। এরপর সওদাগর আর তার ছোট বউ বড় বউয়ের পিছু নিল। এই দেখুন সওদাগর মশাই, ওখানে বসে পশুর মাংস খেয়ে নিজের ক্ষুধা মেটাচ্ছে, পাছে কেউ না জানতে পারে, তাই এখানে এসে নিজের আসল রূপ ধারণ করে। আমার কথা তো আপনার বিশ্বাস হতো না, তাই আপনাকে এখানে নিয়ে এসেছি। এ কি দেখছি আমি? এও কি সম্ভব?
আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। কি ভয়ঙ্কর দৃশ্য! কদাকার রূপ, পচা গলা পশুর মাংস খাচ্ছে, আর আর আমি তার সাথেই কিনা এতদিন ধরে সংসার করে এসেছি। এই ডাইনিটা আমার এতদিনের জমানো অর্থ সব হয়তো খেয়ে ধ্বংস করেছে। এই কথা শুনে হঠাৎ কঙ্ক তাদের দেখতে পেল। তার এই রূপ তারা দুজনেই দেখে ফেলেছে। সে খুব রেগে গেল আর বলল, ও তোরা তাহলে সব জেনে গেছিস? অনেক বড় ভুল করে ফেলেছিস এখানে এসে। এবার তোদের দুজনকেই মরতে হবে। তোদের খেয়ে আজ নিজের ক্ষুধা মেটাবো। এতদিন ধরে নিজের লোভ চেপে রেখেছিলাম, ভেবেছিলাম সময় আর সুযোগ বুঝে তোকে খাবো, কিন্তু তুই আরও একটা বিয়ে করে নিয়ে এলি। আমার পথের কাঁটা আরও বাড়ল। তবে আজ দুজনকেই শেষ করব। তুমি যেই হও না কেন, তোমার সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই। তুমি যেখান থেকে এসেছিলে সেখানেই ফিরে যাও, আর আমাদেরকেও শান্তিতে সংসার করতে দাও। তুমি এতদিন ধরে যা চেয়েছিলে সবই তো পেয়েছে, এবার মুক্তি দাও আমাদের। না, তোদের আর মুক্তি দেওয়া যাবে না। কি ভেবেছিস তোরা? তোরা সুখে সংসার করবি আর আমি তোদের ছেড়ে দেব? আমার মুখের আহার কেড়ে নিয়েছিস তুই। তোদেরকে তাই আজ আমি নিজের আহার বানিয়ে খিদে মেটাবো। মালা যখন দেখল আর শেষ রক্ষা হলো না, ডাইনিটা এবার হয়তো সওদাগরের গলার মুঠিটা চেপে ধরবে, তখনই মালা একটা দেশলাই টাঠি ছুঁড়ে দিল সেই ডাইনির দিকে। আর তখনই সেই ডাইনি চিৎকার করতে লাগল। আগুনে ডাইনির সারা শরীর পুড়তে লাগল, আর তারপর সে হাওয়ায় মিলিয়ে গেল। সত্যি বন্ধু, তোমার অনেক সাহস। এবার চলো বাড়ি ফিরে যাই। আজ থেকে আর কোনো বাধা রইল না। বন্ধুরা, আজকের পর্ব তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।